নমস্কার, চলে এলাম আজ একটা নতুন ভিডিও নিয়ে। এই ভিডিওটা করার জন্য অনেকেই আমাকে বলেছে মানে এই যে মার্কেটটা এখন অল টাইম হাই, এত হাই মার্কেটকে আমরা লামসাম করতে পারি বা লামসাম করাটা কি ঠিক হবে, বা লামসাম করলে আগামী দিনে আমাদের এটা লস হবে কি না, বিভিন্ন ধরনের প্রশ্ন নিয়ে আমাকে অনেকেই ফোন করেছেন বা হোয়াটসঅ্যাপ করেছেন। তাই আমি ভাবলাম যে এই ধরনের একটা ভিডিও করে দিলে আপনাদের খুব কাজে লাগবে। সেজন্য আমার অনুরোধ, আপনারা ভিডিওটাকে প্রথম থেকে শেষ অবধি মন দিয়ে দেখুন, আশা করি আপনাদের এটা উপকারে লাগবে। তখন এই যে অল টাইম হাই মার্কেট যে কনসেপ্ট, এই কনসেপ্টটা আমরা সবাই বলি ঠিকই যে মার্কেট ইজ অল টাইম হাই, কিন্তু অল টাইম হাইটা কত, তার মেজারমেন্টটা কী, আমি যদি আপনাকে একটু বর্ণনা করি। বিগত এক বছরের মধ্যে জাস্ট উইদিন প্রিভিয়াস 1 ইয়ার নিফটি 19,000 থেকে আজকে নিফটি 25,000, 400, 450 ক্রস করে চলে গেছে। এবার যখন নিফটি 19,000 থেকে 20,000, 21,000 গেল, তখনও আমরা বা সবাই বলি যে মার্কেট ইজ অল টাইম হাই। 21,000 থেকে 22,000 গেল, তখনও অল টাইম হাই। যখন 22 থেকে 23, তখনও অল টাইম হাই। 23 থেকে 24, তখনও অল টাইম হাই। আজকে 25,500 কাছাকাছি, এখনও মার্কেট অল টাইম হাই। তাহলে কি আমরা কোথাও ইনভেস্ট করবো না? আর আমাদের মার্কেটে তখন বিভিন্ন ধরনের টেনশন এসছে। আমাদের ইউক্রেন রাশিয়া ওয়ার গেছে, আমাদের ইনফ্লেশন গেছে, আমাদের এফআইদের প্রচণ্ড সেলিং করেছে তারা, সেই সেলিংটা গেছে। জাপান ইউএস ফিয়ার গেছে। তারপরে আমাদের লোকসভা ইলেকশন এসছে, ইলেকশন মার্কেট অনেক উত্তাই চড়াই হয়েছে। এটা বিভিন্ন ধরনের ঘটনা ঘটে গেছে। এবং আগামী দিনে একটা কথা শোনা যাচ্ছে যে ইউএসএতে রিসেশন আসবে। তারপরে 2 মাসের মধ্যে ইউএসএতে ইলেকশন আছে, সেখানেও একটা আমাদের মার্কেটের উপরে বিরাট প্রভাব পড়বে। তাহলে আমরা কী করবো? আমরা তো কনফিউজড হয়ে যাচ্ছি, যারা ইনভেস্টাররা কনফিউজড হয়ে যাচ্ছে। বিশেষ করে যারা ধরুন এখন রিটায়ার করছেন, তাদের হাতে একটা লামসাম টাকা এসছে, বা ধরুন যারা আজকের তাদের হাতে কোনো একটা প্রপার্টি বিক্রি করে টাকা এসছে, বা কোনো প্যাটার্নাল প্রপার্টি তাদের সেল করে তাদের কাছে টাকা এসছে, বা অফিস থেকে কোনো একটা বড় এরিয়ার পেছনে টাকাটা এসছে, তারা কি টাকাটাকে রেখে দেবে, ইনভেস্ট করবে না? না, এটা কখনোই হতে পারে না। মার্কেটে আপনাকে সবসময় ইনভেস্টেড থাকতে হবে। তো এরকম হাই মার্কেটও কি আমরা ইনভেস্ট করবো, বা করলে আমরা কীভাবে করব, বা সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা এই মার্কেটে ইনভেস্ট করতে গেলে আমরা কী সতর্কতা অবলম্বন করব। আমাদের বেশ কিছু সতর্কতা অবলম্বন করতে হবে, সেগুলো আমি এই ভিডিওতে বর্ণনা করব। সেগুলো আপনারা ভিডিওটা প্রথম থেকে আপনারা পুরোটা দেখুন। এবার মার্কেট ইজ এ সুইটেবল টাইম, যখন আপনার ইনভেস্টমেন্ট করাটা আপনার ঠিক হবে, অর্থাৎ যে টাইমটার মধ্যে আপনি ইনভেস্ট করতে পারেন এবং যে টাইমটার পরে আপনার ইনভেস্ট করাটা ঠিক হবে না, বিশেষ করে লামসামটা, সেইটা বর্ণনা করতে গেলে আমাদের কী করতে হবে না, আমাদের ইন্ডিকেটারে যেতে হবে। অর্থাৎ কী ইন্ডিকেটার? আমাদের পিই ইন্ডিকেটার, আমাদের নিফটির যে পিই ইন্ডিকেটার, সেটা আমাদের ঠিক করে দেবে আমাদের ইনভেস্ট করা উচিত কি উচিত না। অর্থাৎ আমাদের নিফটি মার্কেটের যে মার্কেটের হেলথ যেটা ইন্ডিকেট করে, সেটা হচ্ছে কিন্তু আমাদের নিফটি পি ইন্ডিকেটার। এইটার জন্য আমি আপনাদেরকে একটু স্ক্রিনে নিয়ে যাবো, স্ক্রিনে নিয়ে গিয়ে আপনাদেরকে আমি দেখাবো। এবং স্ক্রিনে যাওয়ার আগে বলে রাখি যে আমার নাম অসীম কুমার দত্ত, আর আমার চ্যানেলের নাম দত্ত অসীম। আপনাদের যদি ভিডিওটা থেকে ভালো লাগে, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। তো সাবস্ক্রাইব করতে কোনো অর্থব্যয় হয় না, কিন্তু সাবস্ক্রাইব করলে যেমন আমার চ্যানেলটার উন্নতি হয়, তেমনি আপনারাও যদি সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে আপনারা ক্লিক করে দেন, তাহলে আমার যখনই ভিডিও আসবে আপনারা কিন্তু ভিডিওটা দেখতে পারবেন। আর হ্যাঁ, একটা লাইক অবশ্যই দেবেন, কারণ লাইক পেলে আমার ভিডিও করার মোটিভেশনটা অনেক বেড়ে যায়। আর আপনাদের যারা বন্ধুবান্ধব বা পরিচিত আছে, তাদেরকে ভিডিওটা শেয়ার করবেন। আর আপনাদের যদি মিউচুয়াল ফান্ডের পোর্টফোলিও বা মিউচুয়াল ফান্ডের ইনভেস্টমেন্ট বা শেয়ার মার্কেট ইনভেস্টমেন্ট নিয়ে কোনো রকম কোশ্চেন বা কোয়েরি থাকে, আপনারা আমাকে হোয়াটসঅ্যাপ করবেন। হোয়াটসঅ্যাপ নাম্বার নিচে দেওয়া আছে, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারেন। তাহলে আসুন আমরা স্ক্রিনে নিয়ে গিয়ে আপনাদেরকে ইন্ডিকেটারটা আমরা নিয়ে দেখাই এবং এটা নিয়ে আমরা আলোচনা করি। আচ্ছা, আমরা চলে এলাম একটা চার্টে, এটা ইন্ডিকেটার চার্টে চলে এলাম। এটা এই স্ক্রিনে আমরা দেখতে পাচ্ছি যে নিফটিকে আমরা কীভাবে দেখিয়েছি। এটা যে নিফটি পি রেশিও একটা ভ্যালুয়েশন ইন্ডিকেটার। কারেন্ট পি হচ্ছে 23.64, 23.64। কবে না? 19শে সেপ্টেম্বর, অর্থাৎ এই গত শুক্রবার। আজকে আমি শনিবার দিন ভিডিওটা করছি, শুক্রবার হচ্ছে, এখানে গিয়ে এটা বন্ধ হয়েছে, সেখানে কারেন্ট পি ছিল 23.64। এবার দেখুন, এইখানে আপনারা লক্ষ্য করুন যে এই যে গ্রিন পোর্শনটা দেখছেন, অর্থাৎ এই 14 থেকে আপ টু 21 অবধি, এটা কিন্তু হচ্ছে সব থেকে ভালো টাইম মার্কেটে ইনভেস্ট করা। এই 14 থেকে এই গ্রিন পোর্শনটা দেখছেন। তারপরে আমরা আস্তে আস্তে চলে আসছি হোল্ডিং পিরিয়ডে। এখানে আমরা ইনভেস্টটাকে হোল্ড করতে পারি
অর্থাৎ এইখানে দেখুন যেখানে আমাদের এই ঘড়ির কাঁটাটা আছে এটা 23.64, এইখানে আমরা এত অবধি আমরা করতে পারি, হোল্ড করতে পারি, এবং এখানেও আমরা কিছুক্ষণ হোল্ড করে রাখতে পারি 26.16 পর্যন্ত ম্যাক্সিমাম। এখান থেকে কিন্তু মার্কেটের আস্তে আস্তে ফলটা শুরু হবে, এবং এইখানে দেখুন পুরো ডিপ রেড কালার হয়ে যাচ্ছে, অর্থাৎ এই জোনটা কিন্তু আমাদের কখনোই লামসাম ইনভেস্টমেন্ট করার জায়গা নয়। তাহলে আমরা এইখানটায় আমরা কিছুটা ইনভেস্ট করবো, করে কিছুটা হোল্ড করতে পারি, এত অবধি আমরা মিডল অবধি আমরা আসতে পারি, এসে আমরা এই যে মিডলটা দেখছি মিডল অবধি আসতে পারি, এসে আমরা করবো কি আস্তে আস্তে এটাকে সেল করে দেবো বা হোল্ড করে রাখবো, কিন্তু নতুন করে কিন্তু আমরা কোনো লামসাম এখানে করবো না, এইটা সবসময় মাথায় রাখতে হবে। আর যে কথাগুলো না বললেই নয়, আমাদের ইন্ডিয়া একটা ইমার্জিং মার্কেট, এটা কিন্তু আমাদের এভার গ্রোয়িং মার্কেট। ইন্ডিয়ার মার্কেট সবসময় বাড়ছে এবং আগামী 10 বছরের আমাদের গ্রো ইনট্যাক্ট আছে। তাহলে এখানে আমরা কি করব, এসআইপি কিন্তু আমরা বন্ধ করব না। এই যে রেড জোনটাও দেখছেন, এখানে কিন্তু আমরা এসআইপি আমরা কোনো মতেই বন্ধ করব না, কারণ এসআইপি আপনি যখন এখানে রেড জোনে আপনি করছেন, অর্থাৎ মার্কেট যখন ফল করছে, মার্কেট ফল করলে আপনি ওই যে ইনভেস্টমেন্টটা করছেন এইখানে আপনি যে ইউনিটটা পেতেন এই গ্রিন জোনে, এখানে কিন্তু আপনি ইউনিটটা বেশি পাবেন। অর্থাৎ এইখানে আপনার এক ধরনের লাভ, আপনি এসআইপিটা করলে আপনার ওটা টাকাটা বাড়ছে, এখানে আপনার ইউনিটটা বাড়ছে। অর্থাৎ এই যে কম আপনি যে টাকাটা দিচ্ছেন এসআইপি সেম অ্যামাউন্ট, সেটা আপনি বেশি ইউনিট পাচ্ছেন। এবার যখন এইটা এই সাইকেলটা ঘুরে যখন আবার এই গ্রিনে চলে আসবে, তো অটোমেটিক্যালি আপনি যে বেশি ইউনিটটা পেলেন তার ভ্যালুয়েশনটা আপনি পাবেন। অর্থাৎ আমরা কিন্তু তার মানে এসআইপি বন্ধ করবো না, কিন্তু লামসামটা শুধু আমরা এখানে কিছুদিন আমরা পজ রাখবো, এবং তারপরে আমরা এখান থেকে আস্তে আস্তে যেরকম বলেছিলাম আমি ভিডিওতে, যে আমরা একটা করে ইনস্টলমেন্ট আমরা মার্কেট অনুযায়ী আমরা সেখানটা আমরা কেউ কি ইনভেস্ট করবো। এবার দেখুন মার্কেট যখন পড়ে যায় তখন যেমন কিছু লোকের যেমন ক্ষতি হয় বা কিছু লোকের যেমন ক্যাপিটাল যখন কমে যায়, সিমিলারলি আবার কিছু লোকের কাছে কিন্তু মার্কেট পড়াটা কিন্তু একটা ব্লেসিংস। অর্থাৎ সে করছে কি, সেই টাকা দিয়ে সেম ক্যাপিটাল দিয়ে অনেক বেশি পরিমাণ ইউনিট কিনতে পারছে, এবং শেয়ার মার্কেটও সে অনেক বেশি পরিমাণ সে শেয়ার কিনতে পারছে। তো আমরা যদি একটু আমরা অন্য আরেকটা চার্টে আমরা যাচ্ছি, এই যে চার্টটা আপনারা দেখুন, এই যে লাল কালারটা দেখছেন এটা হচ্ছে নিফটি কালার, আর এই ব্লুটা হচ্ছে আমাদের পি শো করেছে এই চার্টটায়। এখানে আপনি লাল কালারটা আপনি দেখুন, এই যে লাল যে গ্রাফটা, এই গ্রাফটা দেখুন, এটা কিন্তু ক্রমশই বেড়ে যাচ্ছে। অর্থাৎ এইটা আমরা যখন ছিল তখন ধরুন আপনার এই যে 2004 সালে আমি দেখাচ্ছি এটা, এখান থেকে দেখুন ক্রমশ এখান থেকে বাড়ছে, আবার এখানে পড়লো। অর্থাৎ এইখানে যে লোকটি যে ইনভেস্টার ধরেছিলেন তার ফল কিন্তু এখানে পড়ে গেছে। এবার পড়ে যাওয়ার পরে তার কিন্তু আমি যেটা বলেছি ঘাবড়ানোর কোনো দরকার নেই, কারণ দেখুন তাকে এখান থেকে এ পর্যন্ত ওয়েট করতে হয়েছে, আবার কিন্তু এখান থেকে বেড়ে গেছে, এখান থেকে এখানে বেড়ে গেছে, আবার বেড়ে, অর্থাৎ যেটা লং টার্ম এফেক্ট, অর্থাৎ লং টার্ম যে আপনার যে কম্পাউন্ডিং যে এফেক্ট, সেটা কিন্তু আপনার কখনো বন্ধ হচ্ছে না। আপনার এখানে ঘাবড়ানোর কারণ নেই, দেখুন মার্কেট ক্রমশই আপনার এখান থেকে বেড়ে যাচ্ছে। কিন্তু যদি কোনো ইন্ডিভিজুয়াল খুব বুঝতেই পারছেন, যদি এইখানে ইনভেস্ট করে সে যতটা লাভবান হবে, কিন্তু এইখানে ইনভেস্ট করলে সে অনেক বেশি লাভবান হবে। কারণ এখান থেকে মার্কেটটা যখন এখান থেকে মার্কেটটা পড়ে আবার উঠছে, আর সে পড়া অবস্থায় ইনভেস্ট করছে, এখান থেকে মার্কেটটা কিন্তু আবার উঠে যাচ্ছে, এবং তার ইনভেস্টমেন্টটা যে রিটার্নটা সে কিন্তু অনেক বেটার পাবে। তাহলে আমরা বুঝতেই পারছি যে আমাদের মার্কেট পড়ে গেলে আমাদের কিন্তু লামসাম ইনভেস্টমেন্টটা খুব কাজে লাগে, এবং লামসাম ইনভেস্টটা আমাদের করলে আমাদের ফান্ড কিন্তু খুব ভালো গ্রো করবে। সেই জন্য আমাদের মার্কেট যখন পড়বে আমরা করবো কি, একটা বেশ কিছু টাকা আমরা ক্যাপিটাল রেখে দেবো। সবসময় কিন্তু আমরা যদি মনে করি যে আগামী দিনে মার্কেট পড়তে পারে, কারণ মার্কেট যখন উঠে গেছে মার্কেট কিন্তু পড়বেই। কবে পড়বে, কিভাবে পড়বে, কতটা পড়বে, নোবডি নোজ, কেউ জানে না। কেউ জানে না মার্কেট কবে পড়বে, কেউ জানে না মার্কেট এখান থেকে কত অবধি উঠবে, কেউ জানে না। কোনো বড় অ্যানালিস্ট, কোনো বড় ইনভেস্টর কেউ বলতে পারবে না, একমাত্র ভগবান ছাড়া আর কেউ বলতে পারবে না এখান থেকে মার্কেট কতটা উঠবে, বা এখান থেকে মার্কেট কতটা পড়বে, বা মার্কেট কবে পড়বে। সুতরাং আপনাকে ইনভেস্টেড থাকতে হবে, এবং তার জন্য আপনাকে যত রকমের উইপন্স, যত রকমের মানে বুদ্ধি আপনাকে অ্যাপ্লাই করতে হয়, সেই অ্যাপ্লাইগুলো আপনাকে করতে হবে। সেগুলো আমরা আপনাদেরকে ভিডিও করে করে আমরা বলে দিচ্ছি। তাহলে আশা করি আপনাদেরকে আমি ব্যাপারটা বোঝাতে পারলাম যে আমরা এখান থেকে ইনভেস্ট করতে পারলে সবচেয়ে ভালো। এখান থেকে করে আমরা যখন গ্রিন জোন থেকে ইয়েলো জোনে এলাম, আস্তে আস্তে আমরা হালকা রেড জোনে এলাম, এখানেও আমরা কিছুটা রাখতে পারি। কিন্তু এই ডিপ রেড জোনে এলে কিন্তু আমাদের করতে হবে কি, কোনো লামসাম ইনভেস্টমেন্ট আমরা করতে পারবো না। এসআইপি আমরা করব, ইনভেস্টমেন্ট আমরা বিক্রিও করব না, কারণ আমাদের খুব যারা মার্কেট সম্বন্ধে এক্সপার্ট,
খুব মার্কেটের সাথে খবর রাখে তাদের কথা আলাদা, এটা এক্সেপশনাল ব্যাপার। কিন্তু যারা নর্মাল, যারা রিটেলার এবং যারা ইনভেস্টার, তারা কিন্তু এখান থেকে কিছুই করবে না, শুধু চুপচাপ বসে থাকবে। আবার যখন মার্কেট একটু হবে তো মানে উঠবে, তখন আপনারা লামসাম করবেন, আর এসআইপিটা আপনারা চালিয়ে যাবেন। তাহলে আশা করি আপনারা মোটামুটি বুঝতে পেরেছেন যে আমাদের কোন সময় মার্কেটে ইনভেস্টার থাকতে হবে বা কোন সময় আমরা ইনভেস্টমেন্টটা করব না। এইবার আমি আসছি যে আমরা লামসাম ইনভেস্টমেন্ট করার সময় আমরা কী কী দিকে লক্ষ্য দেব এবং কী কী সতর্কতা অবলম্বন করব। নাম্বার 1 এবং সবথেকে ইম্পর্টেন্ট হচ্ছে ইমার্জেন্সি ফান্ড। অর্থাৎ আপনার কাছে যখন একটা কোনো লামসাম টাকা আসবে, সেটা আপনার রিটায়ারমেন্ট বেনিফিট হোক, সেটা আপনার কোনো প্রপার্টি বিক্রি করে হোক, সেটা আপনার কোনো অফিসে কোনো লামসাম এরিয়ার পেয়ে হোক, বা আপনার কোনো LIC ম্যাচিউর করেছে বা ইত্যাদি করে FD ম্যাচিউর করেছে, যেটাই হোক না কেন, যখন লামসাম টাকা আসবে আপনার মাথায় তখন সবসময় একটা চিন্তা করতে হবে, যদি আপনার আদার্স কোনো সোর্স অফ ইনকাম না থাকে বা যদি আপনার হাতে কোনো টাকা পয়সা সেরকম জমানো না থাকে, তাহলে আপনাকে একটা এমার্জেন্সি ফান্ড কিন্তু রাখতে হবে। এমার্জেন্সি ফান্ড মাস্ট। এমার্জেন্সি ফান্ডটা কত রাখতে হবে না, মোটামুটি আপনার সংসার খরচ থেকে খরচের জন্য 6 থেকে 9 মাস আপনার যেরকম লাগে, সেটা একটা এমার্জেন্সি ফান্ড আপনি একটা কোনো ডেট ফান্ডে বা কোনো ব্যাংকে রেখে দেবেন। অনেকেই আছে মার্কেট যখন পড়ে যায় অত্যন্ত গ্রিডি হয়ে গিয়ে, অত্যন্ত লোভে পড়ে তাই এমার্জেন্সি ফান্ডটাকে ভেঙে ফেলে বা FD ভেঙে ফেলে, গিয়ে পুরো টাকাটাকে নিয়ে গিয়ে তারা মার্কেটে ইনভেস্ট করে দেয়। এবং এটা হচ্ছে কিন্তু একটা বিপদের সংকেত, কারণ মার্কেটে কিন্তু মার্কেট ভোলাটাইল মার্কেট আজকে হয়তো আপনি ভাবছেন উপরে যাবে, উপরে না গিয়ে আরও নিচে আসতে পারে। মার্কেটের কথা কখনোই বলা যায় না, সেগুলো এমার্জেন্সি ফান্ড কখনো ভাঙবেন না, এটা আপনি রেখে দেবেন, যদি না কিনা আপনার কাছে এক্সেস টাকা না থাকে বা আপনার কোনো রকম আদার্স কোনো সোর্স অফ ইনকাম না থাকে। 2 নম্বর পয়েন্ট হচ্ছে কি না, একটা আমাদের ফাইন্যান্সিয়াল গোল থাকবে। অর্থাৎ আমি যখন মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করছি, আমি কেন করছি? আমি কি বাড়ি কিনবো, বা আমি কি রিটায়ারমেন্টের জন্য করছি, বা আমি কি আমার ছেলের এডুকেশনের জন্য করছি, বা আমি কি আমার মেয়ের বিয়ের জন্য করছি, বা আমি কি কোনো গাড়ি কিনবো বলে করছি? আমাদের তো একটা পারপাস থাকবে। তো সেই পারপাসটা কি, সেটা কিন্তু আপনাকে মনে ঠিক করতে হবে, কারণ আপনার পারপাসটা অনুযায়ী আপনার পারপাসটা যত শর্ট টাইম বা লং টাইম যেটা হবে, তার উপরে কিন্তু আপনার ফান্ড সিলেকশনটা হবে, এবং অর্থাৎ আপনার টেনিওর অফ ইনভেস্টমেন্ট ডিপেন্ডস আপন ইউর গোল। নেক্সট আসছে কি আপনার রিস্ক অ্যাপিটাইট। দেখুন, আমরা সবাই কিন্তু সমান রিস্ক নিতে পারি না। আপনার একটা পোর্টফোলিও আছে, আপনি সেটা কতটা মাইনাস দেখতে অভ্যস্ত, কতটা মাইনাস দেখলে আপনার খারাপ লাগবে না, আপনি সহ্য করতে পারবেন, সেটা 10% না 20% না 40%, এমন হতে পারে আপনার পোর্টফোলিও হয়তো 25% আপনার নিজে চলে যেতে পারে, এটা সবই সহ্য করতে পারবে না। সেই জন্য আপনার রিস্ক অ্যাপিটাইট কতটা, আপনি কতটা রিস্ক নিতে পারবেন, সেই বুঝে কিন্তু ফান্ডটা সিলেকশন করতে হবে, এবং সেই জন্যই আপনাকে চিন্তা করতে হবে যে আপনি রিস্ক নিতে পারবেন কি পারবেন না। নেক্সট পয়েন্ট হচ্ছে কি, আমরা সব সময় ডাইরেক্ট ফান্ডে কিন্তু আমরা ইনভেস্ট করব, কখনোই রেগুলার ফান্ডে ইনভেস্ট করব না। তাই জন্য আপনি কোনো মিউচুয়াল ফান্ড এজেন্ট বা কোনো ডিস্ট্রিবিউটার কাছে গিয়ে আপনি করবেন না, প্লিজ, এটা আমার রিকোয়েস্ট। অবশ্য মিউচুয়াল ফান্ড এজেন্ট বা ডিস্ট্রিবিউটার আমার খুব রাগ করবে বা অসন্তুষ্ট হবে বা রেগে যাবে, কিন্তু আমার কিছু করার নেই, কারণ আমি এই ভিডিওটা করছি আমার যারা ইনভেস্টাররা আছে তাদের ভালোর জন্য। সুতরাং ডাইরেক্টে করবেন, এবং ডাইরেক্টে করলে আপনার রেগুলার এবং ডাইরেক্টের মধ্যে যে ডিফারেন্সটা, সেটা কতটা হতে পারে আমার চ্যানেলে গিয়ে ভিডিও দেখবেন কয়েক লক্ষ টাকা হয়। অথচ আপনাকে তারা কিন্তু বোঝাবে যে মাত্র 1% কি 1.5%, কিন্তু 1 and 1.5% যে কত বড় লং টার্ম এফেক্ট, সেটা আপনারা দেখলে অবাক হয়ে যাবেন। এটা কিন্তু কয়েক লক্ষ টাকা। আর কি করবেন না, কখনোই কিন্তু ডিভিডেন্ড অপশানে যাবেন না, সবসময় গ্রোথ অপশানে যাবেন। অনেক সময় এজেন্ট বা ডিস্ট্রিবিউটার যাওয়া বা আপনি ব্যাংকে গিয়ে করলে, আর ব্যাংকে গিয়েও করবেন না, ব্যাংকেরটাও কিন্তু আপনার রেগুলার ফান্ড, ব্যাংকে গিয়ে করলে তারাও আপনাকে রেগুলার ফান্ডেই করে দেবে। এবার ধরুন আপনার যদি ডিভিডেন্ড অপশানে করে, তারা তো বোঝাবে যে আপনি 3 মাস অন্তর একটা ডিভিডেন্ড পাবেন, আপনার একটা এক্সট্রা ইনকাম হবে। না, এটা আপনার ইনকাম নয়, এটাই ভুল। এখন যে ডিভিডেন্ডটা দিচ্ছে সেটা কিন্তু আপনার করছে কি ইনকাম ডিস্ট্রিবিউশন, অর্থাৎ আপনার যে ইনকামটা সেইটাকেই আপনাকে ডিস্ট্রিবিউট করছে। সেই জন্য এইটা কখনোই আপনি ডিভিডেন্ড অপশান নেবেন না। আপনার যদি ইন দ্য লং টার্ম আপনি যদি ফান্ডে গ্রোথ চান, তাহলে সবসময় কিন্তু আপনারা করবেন কি গ্রোথ অপশানটাকে সিলেক্ট করবেন। কখনো কোনো একটা বা দুটো ফান্ডে ইনভেস্ট করবেন না, অর্থাৎ ডাইভার্সিফাই ইয়োর ইনভেস্টমেন্ট। ওয়ারেন বাফেটের একটা কথা আছে, ডু নট পুট ইয়োর অল এগস ইন ওয়ান বাস্কেট। অর্থাৎ আপনি আপনার সমস্ত ইনভেস্টমেন্টটাকে একটা কি দুটোর মধ্যে সীমাবদ্ধ রাখবেন না, আপনি ওটাকে ডাইভার্সিফাই করে দেবেন। তাহলে হবে কি আপনার রিস্ক এবং রিটার্ন দুটোই কিন্তু আপনার ডাইভার্সিফাই ছড়িয়ে গেল। অর্থাৎ আপনার কোনোটাই হয়তো একটু রিটার্ন কম আসবে বা কোনোটাই রিটার্ন বেশি আসবে, এই নিয়ে আপনি অ্যাভারেজে একটা ভালো রিটার্ন পারবেন। আরেকটা কী করবেন, নেক্সট
নেক্সট পয়েন্ট কী আসছে না, আমরা যে লামসাম টাকাটাকে ইনভেস্ট করব, বিশেষ করে এই ধরনের মার্কেটে আমাদের করতে হবে কি 5টা ভাগে ভাগ করে নিতে হবে, 5টা ইনস্টলমেন্ট করতে হবে, এবং সেই 5টা ইনস্টলমেন্টও আবার আমরা 5টা ফান্ডে করব। অর্থাৎ 5টা ইনস্টলমেন্ট আপনি বছরে বিভিন্ন সময় আপনি একটা করে আপনি ইনস্টলমেন্ট মার্কেটের সিচুয়েশন অনুযায়ী আপনি করতে পারেন। আরেকটা পন্থা অবলম্বন করতে পারেন, সেটা হচ্ছে আপনি 25% এখন ইনভেস্ট করলেন আর 75% আপনি কোনো একটা ফান্ডের আপনি আপনি করলেন কি, তার সেটাকে আপনি ডেট ফান্ডে রেখে দিলেন, এবং ডেট ফান্ডে রেখে দেওয়ার পর সেখান থেকে আপনি এসটিপি পদ্ধতিতে আপনি প্রত্যেক মাসে ওখানে আপনি 12 মাস বা 14 মাস বা 15 মাস হুইচ ওয়াট ইজ সুইটেবল ফর ইউ, যেটাকে আপনি সুইটেবল মনে করবেন, আপনি সেখান থেকে আপনি ওটাকে এসটিপি করে দেবেন। তবে একটা কথা মনে রাখবেন যে এসটিপি আপনি যে ফান্ডে করবেন আপনাকে কিন্তু সেই ফান্ডেই আপনাকে ডেট ফান্ড করতে হবে। অর্থাৎ আপনি আগে আপনার ফান্ডটাকে সিলেকশন করবেন যে আপনি ধরুন আপনি পরাগ ফ্লেক্সি ক্যাপে আপনি ইনভেস্ট করতে চান, তাহলে আপনি পরাগে যে আপনি কোনো ডেট ফান্ডে আপনি ইনভেস্ট করবেন এবং সেখান থেকে আপনি এসটিপি করে টাকাটাকে আপনি প্রত্যেক মাসে ট্রান্সফার করে দেবেন। এই পদ্ধতিগুলো আপনি অবশ্যই অবলম্বন করবেন। আরেকটা কথা বলছি যে কখনোই কোনো বন্ধুবান্ধব বা কোনো এজেন্ট বা কোনো ব্যাংকে গিয়ে তাদের অ্যাডভাইস নিয়ে আপনারা কিন্তু ইনভেস্ট করবেন না, টিভি দেখবেন না, টিভি থেকে আপনারা কখনো সাজেশন নেবেন না। আপনারা কী করতে পারেন না, আপনারা একটা ফাইন্যান্সিয়াল অ্যাডভাইসার গিয়ে আপনারা অ্যাডভাইস দিতে পারেন। সে হয়তো আপনার কাছ থেকে একটা এককালীন সামান্য হোক বা তার যেরকম ফিজ নেবে, কিন্তু সেই ফিজটা এককালীন নিলেও আপনি কিন্তু তার অ্যাডভাইস অনুযায়ী আপনি যদি ইনভেস্ট করেন তাহলে কিন্তু সে আপনার রিস্ক অ্যাপেটাইট, আপনার গোল, আপনার এভরিথিং নিয়ে আপনার পোর্টফোলিওটাকে ডাইভার্সিফাই করে আপনাকে এমনভাবে সাজিয়ে দেবে যে আপনি কিন্তু ইন দ্য লং রান অনেক বেনিফিটেড হবেন। আরেকটা কথা বলছি, খুব ইম্পর্টেন্ট কথা, যারা ইয়াং আছেন অর্থাৎ 20, 25, 30 বছর আছেন অথবা মিডল এজ আছেন আপ টু 40, 45, আপনাদের সামনে কিন্তু এখনও 15-20 বছর টাইম আছে। সুতরাং এই টাইমটা কিন্তু মনে রাখবেন, টাইম ইজ দ্য মোস্ট ভ্যালুয়েবল ফর ইনভেস্টমেন্ট। এই যে টাইমটা আছে, এই টাইমটা আপনার কাছে সবচেয়ে ইম্পর্টেন্ট। এই টাইমটাকে প্লিজ ইউটিলাইজ করুন, প্রথম থেকে আপনারা ইনভেস্ট করতে আরম্ভ করুন এবং ইনভেস্টমেন্টটাকে আপনারা লং টার্মে এগিয়ে নিয়ে যান। দেখুন মার্কেটে ভোলাটিলিটি থাকবে, মার্কেটে আপস অ্যান্ড ডাউনস থাকবে, মার্কেটে টেনশন থাকবে, মার্কেটে অনেক ধরনের ঘটনা ঘটে যাবে, কিন্তু আপনারা কিন্তু প্লিজ স্টে ইনভেস্টেড। এই কথা মনে রাখবেন, প্লিজ স্টে ইনভেস্টেড। কখনো মার্কেট থেকে টাকা তুলে নেবেন না, অনেক ধরনের ভয় দেখাবে, অনেক ধরনের বাধা আসবে, কখনোই মার্কেট থেকে টাকা আপনারা তুলে নেবেন না। বড় জোর আপনি আপনার ইনভেস্টমেন্টটাকে কিছুদিনের জন্য পজ করে দিতে পারেন, কিন্তু মার্কেট থেকে টাকা কিন্তু কখনো তুলে নেবেন না। লাস্ট একটা কোশ্চেন বললে আমি আজকে ভিডিওটা শেষ করবো, সেটা হচ্ছে অনেকেই দেখবেন সেক্টরাল ফান্ডে ইনভেস্ট করতে চায়, কারণ সেক্টরাল ফান্ডগুলো খুব তাড়াতাড়ি আপনাকে রিটার্ন দেয়। সুতরাং আমি বলবো যে যারা শেয়ার মার্কেট সম্বন্ধে যাদের নলেজ নেই বা যারা শেয়ার মার্কেটে যে সেক্টরাল যে রোটেশনটা হয় সেই রোটেশন সম্বন্ধে যাদের নলেজ নেই তারা প্লিজ সেক্টরাল ফান্ডে ইনভেস্ট করবেন না, সেক্টরাল বা থিমেটিক ফান্ডে ইনভেস্ট করবেন না। অনেকেই পিএসইউ ফান্ড, ডিফেন্স ফান্ড, রেলওয়ে ফান্ড, যেহেতু এগুলো মাঝে কিছুদিন বেশ ভালো রিটার্ন দিয়েছিল দেখছেন, তো সেগুলো কিন্তু এখন আবার প্রচণ্ড হারে পড়ে গেছে বা আগামী দিনে আবার মার্কেট পড়বে, ওগুলো কিন্তু আপনার বেশি পড়বে। সুতরাং সেক্টরাল ফান্ডে ইনভেস্ট করতে গেলে আপনাকে ভালো মতো বাজার সম্বন্ধে নলেজ রাখতে হবে, অথবা আপনি কোনো অ্যাডভাইজারের কাছ থেকে আপনি সেটাকে অ্যাডভাইস নেবেন। কারণ যে ফান্ড ম্যানেজাররা আছে, ধরুন আপনি একটা ফ্লেক্সি ক্যাপে করলেন বা আপনি একটা মাল্টি ক্যাপে করলেন বা আপনি একটা স্মল ক্যাপে করলেন, যে ফান্ড ম্যানেজাররা আছে তারা কিন্তু আপনার ওই সেক্টরাল যে সেক্টরাল ফান্ডটা মার্কেটে রাইজ করবে সেখান থেকেই কিন্তু ওখানে টাকা তারাও কিন্তু ইনভেস্ট করবে। ফলে আপনাকে নিজে থেকে কোনো কিছু আপনাকে ইনভেস্ট করতে হবে না, তার কারণ করলে হয়তো আপনি সামান্য কিছু বেশি বেনিফিট পেতে পারেন, কিন্তু তার থেকে রিস্কটা কিন্তু অনেক বেশি থাকবে। তো আশা করি আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি যে আপনারা এই ধরনের মার্কেটে লামসাম ইনভেস্টমেন্ট কীভাবে করবেন এবং কী ধরনের সতর্কতা অবলম্বন করবেন। তাহলে আজকে বেশি বাড়াবো না, আমার চ্যানেলটা দেখে কেমন লাগলো আপনারা প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন, আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।